খবর, কেমন আছেন সবাই? সিরিজের আজকে থার্ড লেকচার সিরিজের উপরে। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতুহু। তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আমি আশা করি যে আজকে অনেক কিছু শেখাবো। হ্যাঁ, দেখা যাক যে আমরা শিখতে পারি কিনা। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, আর আরও ঘুমটুম ধরলে ঘুমায় যাবেন, পরের দিন কালকে সকালে উঠে ক্লাসটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যারা যখন থাকবেন খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করি তাহলে। লাগাই দাও, লাগাই দিয়ে এসো। আচ্ছা, নতুন এডিশনের বই আমার কাছ থেকে কীভাবে পেতে পারেন এটা আমি বলে দিচ্ছি। যে একটা নাম্বার দিব, ওই নাম্বারে বিকাশ করতে হবে, বিকাশ করে কি করতে হবে আমি জানাই দেবো, সমস্যা নেই। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করি। সবাই সবাই শুরু করে দেন, আমরা একেবারে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে। এটা আমরা কত নাম্বার পর্যন্ত করেছিলাম? টাইপ আজকে টাইপ হবে 4, তাই না? টাইপ 4 হবে আজকে, রাইট? টাইপ 4 চলবে, এই তো টাইপ 4। তো এই গুণোত্তর ধারা প্রথম আমরা শুরু করতেছি আজকের গুণোত্তর ধারা। তো খুবই ইম্পর্টেন্ট, আজকের গুণোত্তর ধারার পার্টটা খুবই ইম্পর্টেন্ট। গুণোত্তর ধারা করতে করতে আমরা অনেক কিছু শিখবো, তবে গুণোত্তর ধারা সম্পর্কে আগে আমরা জেনে নেই যে গুণোত্তর ধারার বিষয়টা। স্যার আপনার হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সবাই খেয়াল করেন, গুণোত্তর ধারা মানে হচ্ছে, এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে এটা পাবো হচ্ছে গুণ যোগ উত্তর। উত্তর মানে কি? উত্তর মানে কি বলেন তো? গুণ যোগ উত্তর। উত্তর মানে কি? প্রশ্নের উত্তর। উত্তর মানে কি? পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, সেই উত্তর নাকি কি? উত্তর মানেটা কি? উত্তর মানে কি বলেন তো সবাই, একটু বাংলাতে বলেন যে উত্তর মানে কি এখানে? গুণ যোগ উত্তর মানে কি? রাইট, হ্যাঁ, গুণ করে গুণযোগ উত্তর মানে হচ্ছে গুণ করবেন, গুণ করে উত্তর। উত্তর মানে হচ্ছে পরের, পূর্ব মানে হচ্ছে আগের, আর উত্তর মানে হচ্ছে পরের। মানে গুণ করে পরের পদ পাওয়া যায় যেগুলো, সেগুলোকে গুণোত্তর ধারা পাওয়া বলে। গুণ যোগ উত্তর মানে গুণ করে পরের পদ পাওয়া যায়, ঠিক আছে? গুণ যোগ উত্তর মানে পরবর্তী পদ যেটা পাওয়া যায় সেটাকেই গুণোত্তর ধারা বলে। যেমন আমি যদি বলি যে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে হচ্ছে 16, এটা বলি, তাহলে এই এমন একটা ধারা আছে, এটার এই 2-এর সাথে 2 গুণ করলে 4 পাওয়া গেছে, আবার ওই সেম জিনিস গুণ করলে 8 পাওয়া গেছে, ওই সেম জিনিস গুণ করলে 16 পাওয়া গেছে। মানে 2 গুণ করে 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 পরের পদগুলো পাওয়া যাচ্ছে। তার মানে এটা একটা গুণোত্তর ধারা। এমনও হতে পারতো 2 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 18 যোগ হচ্ছে 54, এটাও একটা গুণোত্তর ধারা। কেন? 2-এর সাথে 3 গুণ করলে 6 পাওয়া গেছে, আবার 3 গুণ করলে 6-এর সাথে 3 গুণ করলে 318 পাওয়া গেছে, 18-র সাথে 18-র সাথে আবার 3 গুণ করলে 3 18 54 পাওয়া গেছে, ঠিক আছে? আবার এটাও একটা গুণোত্তর ধারা। যদি আমি বলি 3 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 12 যোগ হচ্ছে 24, এভাবে করে যদি বলি, এটাও একটা গুণোত্তর ধারা। 3-এর সাথে 2 গুণ করে 6, 6-এর সাথে 2 গুণ করলে 12, 12-র সাথে 2 গুণ করলে 24। ওকে, আবার আমরা যদি বলি 1 -1 +1 -1 +1 -1, এগুলো যদি বলি, এটাও একটা গুণোত্তর ধারা। কেন এটা একটা গুণোত্তর ধারা? এটার পিছনে কারণ হচ্ছে যে গুণ করে কিন্তু এখানেও পরের পদটা পাওয়া যাচ্ছে। যে 1-এর সাথে যদি -1 গুণ করি তাহলে -1 পাওয়া যায়, -1 আর -1 গুণ করলে +1, আবার -1 গুণ করলে -1, আবার -1 গুণ করলে +1, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? সববারে -1 গুণ করলে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস, আবার মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস। তার মানে এটাও একটা গুণোত্তর ধারা। আবার আমি যদি বলি যে 3
-3 অথবা মনে করেন যে বললাম যে 2 -2 +2 -2 প্লাস এরকম করে করে যদি বলি, এটা একটা গুণোত্তর ধারা। কারণ 2 কে -1 দ্বারা গুণ করলে -2 পাওয়া যাবে, 2 কে -1 দ্বারা গুণ করলে +2, আবার একটা -1 দ্বারা গুণ করলে -2। তার মানে এটাও একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা এগুলো সবগুলোই হচ্ছে গুণোত্তর ধারা। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের গুণোত্তর ধারা, গুণ করে পরের পদটা পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। ওকে, তো এই যে গুণোত্তর ধারায় সেম জিনিস গুণ করে করে যে পরের পদটা যে পাচ্ছি, এই সেম জিনিসটা যে জিনিসটা গুণ করে পরের পদটা পাচ্ছি, সেটাকে বলা হয় হচ্ছে সাধারণ অনুপাত। এটাকে বলা হয় সাধারণ অনুপাত। এটাকে সাধারণ অনুপাত বলার পিছনে কারণ কি, এই যে গুণ করে যে পরের পদটা পাই, সেটা আসলে পরের পদটা এবং আগের পদটা ভাগ করলেও সেই জিনিসটাই পাবো। যেমন এইখানে দেখেন, এখানে এই সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রেশিও। আর ফর হচ্ছে রেশিও, রেশিও মানে অনুপাত, আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর দ্বারা যে প্রকাশ করতেছি, যেমন এখানে 2, 4, 8, এইটা, এই যে 2 বের করার, এই সাধারণ অনুপাত যেখানে 2, এটা বের করার সিস্টেমটা হচ্ছে যে কোনো পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলেই সাধারণ অনুপাতটা পাওয়া যায়। 4/2 মানে হচ্ছে 2, এটাই সাধারণ অনুপাত। অথবা 8কে 4 দিয়ে ভাগ করলেও 2 পাওয়া যাবে। হ্যাঁ, এইটা এই যে যেই সংখ্যাটা গুণ করে পরের পদটা পাওয়া যায়, এটাই সাধারণ অনুপাত। কিন্তু বের করার সিস্টেমটা হচ্ছে পরের পদকে আগের পদ দ্বারা ভাগ করলেই হয়ে যায়। সেটাই গুণোত্তর ধারার জাস্ট ইমিডিয়েট পরের পদটাকে আগের পদ দ্বারা ভাগ করলেই সাধারণ অনুপাতটা পাওয়া যায়। হ্যাঁ, সেম ভাবে করে এখানেও একই কথা, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যাচ্ছে। এখানে সাধারণ অনুপাত -1কে 1 দ্বারা ভাগ করলে -1 পাওয়া যায়। এখানে সাধারণ অনুপাত বের করতে হলে -2কে 2 দ্বারা ভাগ করলে -1 পাওয়া যাবে। এগুলো হচ্ছে সাধারণ অনুপাত। ক্লিয়ার? বুঝেছি সবাই? তাহলে সাধারণ অনুপাত কিভাবে বের করে? পরের পদ ভাগ আগের পদ, অনুপাত এটা একটা। পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলে অনুপাতটা পাওয়া যাবে। তো এই হচ্ছে গুণোত্তর ধারার কাহিনী। আচ্ছা, গুণোত্তর ধারার একটা সবচেয়ে কমন সূত্রটা হচ্ছে n-তম পদের সূত্র। যোগফলের সূত্রটা আমি পরে বলছি। n-তম পদের সূত্র, n-তম পদ হচ্ছে ar⁻n-1, মানে এটা খুবই সহজ একটা সূত্র, ar⁻n-1। সমান্তর ধারায় যেটা ছিল a প্লাস আর মাইনাস, মানে n-তম পদের যেটা সূত্র ছিল a+n-1 × d ছিল, তাই না? a+n-1 × d ছিল। এটা সমান্তর ধারায় ছিল, এটা গুণোত্তর ধারায় হয়েছে ar⁻n-1। এটা হচ্ছে গুণোত্তর ধারায় n-তম পদের সূত্র। আচ্ছা, আর যোগফলের সূত্র অ্যাকচুয়ালি দুটা আছে। যোগফলের সূত্র দুটা, যোগফলের সূত্র এখানে দুটা সূত্র আছে। সেটা হচ্ছে যোগফল যদি n-টি পদের যদি সমষ্টি, n-টি পদের যোগফল বা সমষ্টি, সমষ্টির যে সূত্র, সেটা হচ্ছে ar⁻n-1 ডিভিশন হচ্ছে r-1। এটা হচ্ছে যদি যদি আমাদের যে সাধারণ অনুপাতটা আছে, মানে আর এর মানটা যদি 1-এর চেয়ে বড় হয়, আর যদি 1-এর চেয়ে যদি ছোট হয়, জাস্ট 1গুলো আগে চলে আসে, তাহলে 1 - r⁻n ডিভিশন 1 - r হয়, যদি আর এর মান যদি 1-এর চেয়ে ছোট হয়। তবে মানে যে কোনো একটা ইউজ করলে, মানে যে কোনো, আপনি যদি এটা ইউজ নাও করেন, শুধু এটাই ইউজ করেন যে কোনো ক্ষেত্রে, তারপরেও অঙ্ক হবে, মানে অঙ্কের অ্যান্সার একই আসবে। মানে ব্যাপারটা কিরকম আপনাকে আমি বলি। মানে এখানে মনে করেন, আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন n এর মান হচ্ছে 2, বুঝেন, আর আর এর মান মনে করেন হচ্ছে 5। আচ্ছা, আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয়, তাহলে কি উপরেরটা ইউজ করার কথা? তো উপরেরটা ইউজ করলে আপনার অ্যান্সার আসবে আর এর মান হচ্ছে 5-এর উপর স্কোয়ার -1 ডিভিশন 5 - 1, এটা আসবে। আর নিচের ফর্মুলাটা ইউজ করলে আপনার মানটা আসবে 1 - 5-এর উপর স্কোয়ার -1 - 5। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, 1 - এখানে আসতেছে 25 ডিভিশন 1 - 4 মানে -4, এইখানে আসবে -24/-4, এখানে আসবে এখানে, আর এই জায়গায় আসবে 24/4। তাহলে মাইনাস মাইনাস কিন্তু এমনিতেও কাটা যায়, মান অ্যান্সার কিন্তু একই আসবে। এটা একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। মানে অ্যান্সারে কোনো গন্ডগোল হয় না। কেউ যদি একটাতেই, মানে একটা দিয়েই সব অঙ্ক করে, তারপরে অ্যান্সারে কোনো গন্ডগোল হবে না, কারণ মাইনাস মাইনাস কাটা যাবে। উপরেও তো -24/-4, মাইনাস মাইনাস কাটা দিয়ে উপরের মানটাই আসলে অ্যান্সার আসবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে সূত্রের মানে নর্মাল ফর্মুলা হচ্ছে এরকম, যে যদি r>1 আর <1 জন্য দুটো আলাদা ফর্মুলা, কিন্তু তার মানে এইটা না যে একটা ফর্মুলাতে আপনি অ্যান্সারটা বসাতে পারবেন না। যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই আসলে সেম অ্যান্সারই পাবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে চলে আসি আমাদের বইয়ের অঙ্কের দিকে। অঙ্কের দিকে খুব
খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলা আমরা সুন্দর মতো করে ফেলবো, ঠিক আছে? ওকে, তো প্রথম প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে যে এইখানে, আচ্ছা এই অঙ্কটা আমরা লাস্টে করি, মানে এটা তো একটু অঙ্ক, আস্তে আস্তে করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে অনেক সময় দেওয়া থাকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার গুণোত্তর ধারা সাধারণ অনুপাত বের করতে দেয়, পৌনঃপুনিক যুক্ত ধারাগুলোর সাধারণ অনুপাত বের করতে দেয়। এটা কিভাবে করে সাধারণ অনুপাত বের করতে হয়? আচ্ছা, পৌনঃপুনিক আমি ওই যে বাস্তব সংখ্যার সময় পড়িয়েছিলাম না, এখানে যদি পৌনঃপুনিক থাকে এই কথাটার অর্থ কি? 0.0523, এইটা এই পৌনঃপুনিকটার অর্থ হচ্ছে যে 0.523, এই এরপরে আবার 523, এরপরে আবার 523, এরপরে আবার 523, এইভাবে করে চলতে থাকে, তাই না? এটা বলছি না, পৌনঃপুনিক মানে কি, ওই জিনিসটা বারবার করে চলতে থাকে। তো এইটা সাধারণ অনুপাত বের করার জন্য যেই কাজটা, মানে একটা নর্মাল প্রসিজিওর দেখাচ্ছি, এরপরে একটা শর্টকাট প্রসিজিওর দেখাচ্ছি। এখানে যে 523 আছে, 0.523 প্লাস 0.3টা জিরো, 1 2 3 3টা জিরো, তারপরে 523, তারপরে 0. তারপরে 6টা জিরো, তারপরে 523, এইভাবে করে লিখতে হয়। তাহলে এইটার যে সাধারণ অনুপাতটা বের হবে সেটা হচ্ছে 0.3টা 0 523 ডিভিশন 0.523। এটাকে ভাগ করলে কি আসবে? এটাকে দশমিক উঠে গেলে উপরে 1000, এখানে দশমিক উঠে পড়লে গেলে একের পরে 6টা শূন্য। তাহলে এখানকার 3টা শূন্য, এখানকার 3টা শূন্য কাটা গেল, 3টা শূন্য নিচে থাকে, আর 523 এটা কাটা গেল, 1/1000 মানে 0.001 এটা আসবে। তো এইটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক প্রসিজিওর। বেসিক প্রসিজিওর হচ্ছে যে আমরা যদি এই জিনিসটাকে লিখতে চাই তাহলে 0.523 একবার লিখে, তবে 3টা 0.523 এগুলো যদি আমরা গুণ করি তাহলে এই জিনিসটা পাবো, আর দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা আসলে সাধারণ অনুপাত পাবো। কিন্তু আপনাদের জন্য শর্টকাট, যেটা শর্টকাটে এই কাহিনীটা হচ্ছে এরকম, যদি পৌনঃপুনিক থাকে তাহলে মনে রাখবেন সাধারণ অনুপাত বের করার ক্ষেত্রে এখানে 3টা ডিজিটের উপর পৌনঃপুনিক আছে, এইখানেও 3টা ডিজিট থাকবে, উত্তরের 3টা ডিজিট থাকবে, প্রথম 2টা হচ্ছে শূন্য, তারপর একটা 1, তারপরে 2টা শূন্য, একটা 1, গ নাম্বারটা হবে অ্যান্সার। এইভাবে করে শর্টকাটে আমরা করে ফেলতে পারি, মানে না বুঝেও আমরা তাড়াতাড়ি শর্টকাটে করে ফেলতে পারি, যেহেতু পৌনঃপুনিক 3টা ডিজিটের উপরে আছে। দেখেন এর পরেরটা দেখলে বুঝতে পারবেন, এখানে পৌনঃপুনিক 2টা ডিজিটের উপরে আছে, তার মানে আমাদের অ্যান্সারের মধ্যে কি আসবে বলেন তো? পৌনঃপুনিকটা 2টা ডিজিটের উপর হবে, তার মানে একটা ডিজিটে শূন্য থাকবে, একটা 0.01, লাস্টেরটাতে 1 বসবে। তার পৌনঃপুনিক যেহেতু 2টা, এখানেও 2টা ডিজিট থাকবে দশমিকের পরে, তার মানে 0.001 হবে হচ্ছে সাধারণ অনুপাত। এইভাবে করে করা যেতে পারে শর্টকাটে। আর বেসিক নিয়ম তো এর আগের বার দেখাই দিলাম। বেসিক নিয়মটা হচ্ছে যে এটারও বেসিক নিয়ম হচ্ছে এরকম যে 0.23, পৌনঃপুনিক মানে হচ্ছে 0.23, তারপরে আবার 23, আবার 23, আবার 23, এরকম করে করে চলছে, ঠিক আছে? এটা হচ্ছে এরকম। আর এইটাকে এই এই জিনিসটাকে লিখতে গেলে বিষয়টা এরকম করে লিখতে হয় যে 0.23 প্লাস, মানে 0.2323, আমি কি 0.23 এর সাথে আমি যদি 0.0023 যোগ করি, তার সাথে আবার 4টা 0 2 3 যোগ করি, তাহলে আমরা এরকম পাচ্ছি না, 0. এখানে 23 আছে, আবার 23 আছে, আবার 23 আছে। হ্যাঁ, কি চাই না? কোথায় দেখো তো, ওই পাশে দেখো, আমার এখানে নাই। তো এগুলো এই 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 জিনিসগুলো এইভাবে করে লিখতে পারি না, সেই জিনিসটা এইভাবে লেখা হয় যে 0.2টা 0 2 3, আবার 4টা 0 2 3, এইভাবে করে লেখা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আর এর মান বের করতে চাই তাহলে 0.2টা 0 2 3 ভাগ হচ্ছে 0.23, এবং এটাকে আমরা যদি ভগ্নাংশে করে ফেলি, যে দশমিক উঠাইলে এখানে 100 আসতেছে, এখানে দশমিক উঠাইলে দশমিকের জন্য একটা 1, 1 2 3 4টা শূন্য আসতেছে। ক্লিয়ার? তাহলে 1 নিচে আসতেছে 100, 23 23 কাটা গেল, তাহলে 1/100 মানে হচ্ছে 0.01। বুঝছি? দেখেন তো বুঝছেন কিনা, বেসিকটা বুঝতে পারছেন? বেসিকটা শর্টকাট নিয়মটা হচ্ছে যে যেহেতু 2টার উপরে দশমিক আছে, 2টার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে জয়টার উপরে পৌনঃপুনিক থাকবে, লাস্টেরটাতে একটা 1 বসাবো, মানে ততগুলাই দশমিকের পরে ডিজিট থাকবে, এবং লাস্টেরটাতে 1 বসবে, লাস্টেরটা 1 এবং 0.01, তার মানে অ্যান্সার হবে। কোথায় আমি জানি না তো, দেখো তো এখানে, দেখো চেক করো।
এখানে থাকার কথা কি নাকি ওই ঘরে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বেসিকটা বুঝে নি। আচ্ছা বেসিকটা ঠান্ডা মাথায় বুঝেন, সমস্যা নাই। আর পৌনঃপুনিকের অঙ্ক তো, পৌনঃপুনিকের অঙ্ক ওকে। আচ্ছা গুণোত্তর, এটা এরপরেরটা হচ্ছে নিচের কোনটি গুণোত্তর গড়। গুণোত্তর গড় বের করার সিস্টেমটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে 18, তারপরে এখানে যদি 52 হয়, মাঝখানে কোন সংখ্যাটা বসাইলে এটা একটা গুণোত্তর ধারা হবে। অ্যান্সার হচ্ছে যে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে 18 দিয়ে গুণে হচ্ছে 36, 36 দিয়ে গুণে হচ্ছে 72, 18 দিয়ে গুণে 36, 36 দিয়ে গুণে হবে 72, তার মানে 36 হবে গুণোত্তর গড়। মানে এইটার মাঝখানে কোন ডিজিটটা বসাইলে এটা একটা গুণোত্তর ধারা হবে। তার মানে এটাকে বলা হচ্ছে গুণোত্তর গড়। যেমন ব্যাপারটা কীরকম, ধরেন আপনার যদি সমান্তর হইতো, ধরেন 5, এখানে কত বসাইলে এটা একটা সমান্তর ধারা হবে। তার মানে এইটার বিষয়টা হচ্ছে যে 4 আর 5 যে আছে এই দুইটার, এটাকে বলে সমান্তর গড়। যে 5 আর 9 যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আসে 14/2 মানে 7, 7 বসাইলে এটা একটা সমান্তর ধারা হবে। তাহলে এইটা হইতে হচ্ছে সমান্তর গড়। আর গুণোত্তর গড় মানে সমান্তর গড় বলতে নর্মাল গড়, আর গুণোত্তর গড় বলতে বুঝাইছে এটা হচ্ছে গুণোত্তর ধারা হবে। তাহলে কত বসাইলে গুণোত্তর ধারা হবে? তাহলে বিষয়টা হচ্ছে যে 18-র দ্বিগুণ হচ্ছে 36, তার দ্বিগুণ হচ্ছে 72, তাহলে 36 বসাইলে এটা একটা গুণোত্তর ধারা হয়। এটা হচ্ছে নর্মালি আমরা করতে পারি। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা গুণোত্তর গড়ের যে বিষয়টা, এটা এইভাবে করেও চিন্তা করতে পারি যে আমরা আহ, মানে অঙ্ক করেও করা যাইতে পারে আর কি। এটা অঙ্ক করে করার দরকার নেই, কারণ এমনিতে এটা তো মুখে মুখে বোঝা যাচ্ছে। আচ্ছা এখন চলে আসি আমাদের নর্মাল অঙ্কগুলোর ক্ষেত্রে, যে তম পদের ফর্মুলা। হ্যাঁ, এত তম পদ কত, এত তম পদ কত, এই ফর্মুলাগুলা এগুলো একটু ভালো করে বুঝে নেই। আচ্ছা এই অঙ্কগুলো পরে করি আস্তে আস্তে। ওকে, আচ্ছা এর পরের কাহিনীটা হচ্ছে যে আমরা চলে আসব কোন অঙ্কে, এরকম অঙ্কে। আচ্ছা এরকম যদি দেওয়া থাকে যে এইভাবে এনতম পদ দেওয়া আছে, এনতম পদ থেকে আমাদেরকে মান বের করতে বলছে, তাহলে আমরা কিভাবে করে অঙ্কগুলা করব, এই অঙ্কগুলো আমরা কিভাবে করে করতে পারি। আমরা কি সিরিয়ালটা উল্টাপাল্টা হইলো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সিরিয়ালি করি, সমস্যা নেই। যেহেতু সমষ্টির সূত্র আমরা শিখে গেছি, সিরিয়ালি আমরা করি। আচ্ছা 2 2 -4 + 8 - 16 ধারাটি 7টি পদের সমষ্টি কত? তাহলে 7টা পদের যে সমষ্টি হবে সেটার সমষ্টিটা কত হবে? তাহলে এ সমান হচ্ছে 2, এন এর মান হচ্ছে আমার পদ, আর এখানে আর এর মান হচ্ছে কি -4 ভাগ হচ্ছে 2 মানে হচ্ছে -2। তাহলে সূত্র কি ছিল? এ r⁻n - 1 ডিভিশন r - 1, যদি আর এর মান যদি গ্রেটার দেন 1 হয়, এখানে তো লেস দেন 1, তাহলে এ 1 - r⁻n ডিভিশন হচ্ছে 1 - হচ্ছে আর। তাহলে আমাদের ফর্মুলা কি থাকলো এখানে? এ এর মান হচ্ছে 2, 1 - r⁻n, আর মানে হচ্ছে -2, টু দি পাওয়ার হচ্ছে 7, -2 এর পাওয়ার হচ্ছে 7, এটা যদি আমরা করি কত আসে? -2 এর পাওয়ার 7 ডিভিশন 1 - -2। আচ্ছা 2 এর এখানে আমরা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে -2 এর পাওয়ার যদি 7 করা যায়, 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 128, তাহলে -2 এর পাওয়ার 7 মানে -128, মাইনাসে মাইনাসে +128 হবে, ডিভিশন 1 মাইনাসে মাইনাসে +2 মানে হচ্ছে 3। তার মানে কত আসে? 2 গুণন 129 বাই হচ্ছে 3, কাটাকাটি করলে কত আসে? 3 4 12, 3 3 9, তার মানে 43 দুগুণে 86 হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে ক্লিয়ার।
আচ্ছা, এখানকার এই অঙ্কগুলা বুঝাই দেওয়ার জন্য আমি আরেকটা কাজ করি। হ্যাঁ, একটা কাজ করি, এখানকার ডিটেলস জিনিসগুলো আরেকটু আস্তে করে বুঝাই দিই। যেমন এখানে 2^7 আসছে, আমি গতদিনে একটা কথা বলেছিলাম না, 2^7 একবারে মানে একেবারে মুখস্থ করে ফেলতে হবে যে 2^10 মানে 1024, তার অর্ধেক হচ্ছে 2^9 হচ্ছে 512, 2^8 মানে হচ্ছে 256, মুখস্থ করে ফেলবেন। 2^7 মানে 128, আর 2^6 মানে 64 সবার মুখস্থ থাকে, 2^5 মানে 32, 2^4 মানে 16, এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন। আরেকটা জিনিস হচ্ছে 2^7 মানে হচ্ছে 128, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মাইনাস, যদি মাইনাস মনে করেন 5-এর উপরে পাওয়ার যদি 3 থাকে, হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে যে আবার -5-এর উপর পাওয়ার যদি স্কোয়ার থাকে, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যক থাকে তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, আর 5-এর স্কোয়ার 25 আসে। কিন্তু মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা থেকে যায়, 5-এর কিউব মানে কত আসে, 5-এর কিউব মানে 5×5 = 25, 5×25 125 থাকে। এগুলো কি বুঝি আমরা? আগে বেসিক জিনিসগুলো একটু বুঝে নিই, এগুলো কি বুঝি আমরা? যে মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কিন্তু মাইনাস থাকবে, মাইনাসের পাওয়ার যদি জোড় থাকে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। যেমন আমি আমি যদি বলি যে মাইনাসের, মনে করেন যে মাইনাস আছে 3, এইটার পাওয়ার যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু +9 হবে। কিন্তু মাইনাস পাওয়ার যদি 3 দেই, তার মানে 3 × 3 × 3, 3×3 = 9, 3×9 = 27, কিন্তু মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে সেটা কিন্তু আমাদের মাইনাস থেকে যাবে। ক্লিয়ার? এই দুটা জিনিস। আর মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাসই থাকে। আচ্ছা, সমধর্মীগুলা গুণ করলে প্লাস আসে, আর বিপরীতধর্মীগুলা গুণ করলে মাইনাস আসে। তাহলে এখানে আসেন, যে এখানে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে প্রথম পদ a = 2, তারপরে হচ্ছে সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে, দ্বিতীয় পদ দেওয়া আছে -4, দেখেন দ্বিতীয় পদ হচ্ছে -4 আর প্রথম পদ হচ্ছে 2, তার মানে আর এর মান হচ্ছে -2। ক্লিয়ার? এখন আমাকে বলছে প্রথম 60টি পদের সমষ্টি। আমি এনটি পদের যে সমষ্টি, যে সূত্রটা আছে, সেই সূত্রটাতে আমি কি বলেছিলাম, এই সমষ্টির সূত্র হচ্ছে a r⁻n−1 ডিভিশন হচ্ছে r−1, এইটা। তাহলে আর এর জায়গায় যদি আমরা 60টি পদের সমষ্টি যদি আমি বসাই, তাহলে এ এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে -2। আচ্ছা, এখন এই সূত্রটা হচ্ছে কিসের জন্য বলেন তো? এই সূত্রটা হচ্ছে এই যে এইটা যদি 1-এর চেয়ে বড় হইতো সেইটার জন্য, আর 1-এর চেয়ে যদি ছোট হয় তাহলে জানি কি সূত্র, যে a1−r⁻n ডিভিশন 1−r, এইটা। যেহেতু আর এখানে <1, তাহলে আমরা এ এর মান এখানে কত পাচ্ছি? এ এর মান হচ্ছে 2, আর এর মান কত পাচ্ছি? আচ্ছা, 1 মাইনাস আর এর মান কত পাচ্ছি? আর এর মান হচ্ছে -2 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 7, যেহেতু 60টি পদের সমষ্টি বলছে, 60টি পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় 7 বসলো। আচ্ছা, 1 মাইনাস আর এর মান হচ্ছে -2। এখন জাস্ট ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা দ্রুত গতিতে পারতে হবে, তাই না? মানে আপনি এক এক করে করবেন তা না, এটা ধীরে একবারেই ইজিলি করতে হবে। এখানে যে 1 আছে, দেখেন 1 আছে। আচ্ছা, এখানে মাইনাসের পাওয়ার 7 আছে, তার মানে কি একটা মাইনাস মান আসবে, এখানে আবার আরেকটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলেন তো? প্লাস হয়ে যাবে। 2 এর পাওয়ার 7 মানে 128, ঠিক আছে? এখানে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 2 মানে এখানেও কিন্তু 3 আসবে। তার মানে আসলো 2 × 129 বাই হচ্ছে 3, তার মানে 3×4 = 12, 3×3 = 9, তার মানে 43 × 2 = 86 হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? মানে স্পিডে করতে হবে, এমন না যে হ্যাঁ মানে অনেকগুলা লাইন করে করে করা যাবে, কারণ আপনার পরীক্ষা যখন আসবে দ্রুত গতিতে করতে হবে। এই অঙ্কটা হুবহু ইয়ে থেকে আসছে, ক্লাস 9-10-এর বোর্ড বই থেকে এসছে। ওকে, আচ্ছা, এখানে আবার বলেছে যে 2, 4, 8, 16, তারপরে 254, এইটার এন এর মান কত? এন সংখ্যক পদের সমষ্টি যদি 254 হয় তাহলে এন এর মান কত? তাহলে আমরা কি করতে পারি, ওই সেম ভাবে করে এন সংখ্যক পদের সমষ্টি, এখানে এ এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 4কে 2 দিয়ে ভাগ করলেও 2, তাহলে এনটি পদের যে সমষ্টি দেওয়া আছে 254, তার মানে এ, এটা তো আর এর মান তো হচ্ছে > 1, তার মানে 1-এর চেয়ে বড়,
তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভিশন আর মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 254। এখান থেকে এন এর মানটা বের করতে বলছে। তাহলে আমাদের এ এর মান কত এখানে 2, 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে 254। এটা মানে তো 1, আর এই 2 এই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল 254 ভাগ 2 মানে হচ্ছে 128। তাহলে 128 যে আছে, হ্যাঁ, না 127 না, সরি 127, 254 যেহেতু 127, তার মানে অতএব 2 টু দি পাওয়ার এন ইকুয়াল কি দাঁড়াচ্ছে 127 যোগ হচ্ছে 1 মানে 128। 128 মানে কি 2 টু দি পাওয়ার 7, তার মানে এন এর মান হচ্ছে 7 পাওয়া যাচ্ছে। বুঝা গেছে? রাইট, মানে মুখস্থ করতে বলছি, হ্যাঁ। 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 এর মান 1024, 2 টু দি পাওয়ার 9 এর মান, হ্যাঁ, 512, 2 টু দি পাওয়ার 8 এর মান তারপরে 256, এগুলো মুখস্থ করতে বলছি। 2 টু দি পাওয়ার 7 এর মান 128, এটা মুখস্থ করতে বলছি। তাহলে সুবিধা হবে, 128 মানে 2 টু দি পাওয়ার 7 একেবারে মুখস্থ, হ্যাঁ, এইটা। আচ্ছা, আরেকবার বুঝাই দিব? ঠিক আছে, বুঝাই দেওয়ার চেয়ে আমি অঙ্কটা করে দিলেই ভালো, আরেকবার করে দিই। তাহলে দেখেন, এইটা হচ্ছে এ এর মান, এ ইকুয়াল 2 দেওয়া আছে। আর এর মান কি 4 ভাগ 2 মানেও 2, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এখন এনটি পদের সমষ্টি, তার মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভিশন আর মাইনাস ওয়ান, এটার মান হচ্ছে 254 দেওয়া আছে। এখন চিন্তা করেন, আর এর মান তো 2, আর এর মান যদি 2 বসাই, 2 মাইনাস ওয়ান মানে 1, তাহলে কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করলে তো ওই সংখ্যাটাই থাকে। এ এর মান হচ্ছে 2, তার মানে এখানে 2 আছে। এই 2টা এখানে যেহেতু গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ আকারে থাকবে। তার মানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল 254কে 2 দিয়ে ভাগ করলে 127 থাকে। তার মানে আর টু দি পাওয়ার এন ইকুয়াল 127 যোগ 1 মানে 128 হয়। 128 মানে কি, আর টু দি পাওয়ার এন সমান 128 মানে 2 এর উপরে পাওয়ার, মানে এখানে তো আর টু দি পাওয়ার এন, আর এর মানও তো 2, আর এর মান 2টা বসাই দিতে পারি। তার মানে 2 টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার 128। তার মানে 2 টু দি পাওয়ার 7 মানে যেহেতু 128, তার মানে 2 মিল আছে, তার মানে এন এর মান হচ্ছে 7। এইভাবে করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, পারা যাবে না? ওকে, মানে আমি অনেক সময় অনেকগুলা লাইন এক্সট্রা লিখি, এর মানে অঙ্ক এমন নয় যে অঙ্কটা বড়, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য লিখি। ঠিক আছে, বোঝানোর জন্য লিখি, এটা মনে করার কারণ নাই যে অঙ্কগুলো বড় হয়ে গেছে এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে 39তম বিসিএসে যেটা আসছে, সেটা হচ্ছে 1/√2, 1√2 ধারাটির কোন পদ হচ্ছে 8√2। ওকে, তাহলে এটার এটার কাহিনীটা কি হবে? এটার কাহিনী যেটা, সেটা হচ্ছে যে এ এর মান হচ্ছে 1/√2, আর এর মান দাঁড়াচ্ছে 1 ভাগ 1/√2, তার মানে শুধু √2 থাকে, 1 গুণন √2/1 মানে হচ্ছে √2। তাহলে কোন পদ হচ্ছে 8√2 হবে? তাহলে আমি যদি ধরে নেই যে এনতম পদ, এনতম পদ হচ্ছে 8√2, তার মানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে 8√2, এর মান হচ্ছে 1/√2, আর এর মান হচ্ছে √2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল 8√2। তার মানে এখানে থাকতেছে √2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল 8√2 ইন্টু হচ্ছে √2, তার মানে 8 ইন্টু হচ্ছে 2 মানে হচ্ছে 16, তার মানে √2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল √2 টু দি পাওয়ার 8, তার মানে এন মাইনাস ওয়ান ইকুয়াল 8, তাহলে এন ইকুয়াল হচ্ছে 9। ঠিক আছে, এন এর মান হচ্ছে 9। আচ্ছা, এই অঙ্কটায় যেই জিনিসটাতে যে আটকায় যেতে পারেন, এটা আবার বুঝাই দিচ্ছি, দেখেন খেয়াল করেন। এই অঙ্কগুলো কি তাড়াতাড়ি করতে হবে না, নাকি ওই যে আস্তে আস্তে করে ফেললেই হয়ে যাবে? এটা কিন্তু 39তম বিসিএসে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা হুবহু হুবহু ক্লাস 9-10-এর বই থেকে এসছে। এখানে ম্যাক্সিমাম অঙ্কগুলো যেগুলো বিসিএসে আসছে, সেগুলো 9-10-এর 13.1 13.2 থেকে হুবহু আসছে। 9-10-এর বইয়ের 13.1 এবং 13.2 থেকে হুবহু আসছে।
আচ্ছা, দেখেন আবার আবার খেয়াল করেন, এই অঙ্কটা বোঝানোর আগে আমি কয়েকটা জিনিস বলি আগে। আচ্ছা, আমার এখানে √2 এর পাওয়ার কত দিলে আমার 16 আসবে, এটা যদি আমি বের করতে চাই, আপনি দেখেন 2 এর পাওয়ার 4 দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 4 বার 2 গুণ করলে কিন্তু 16 আসে। তার মানে 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 আসে। আবার √2 এর উপরে পাওয়ার স্কোয়ার দিলে 2 আসে, তার উপরে পাওয়ার 4 দিলে 16 আসবে। তার মানে √2 মানে কিন্তু 16, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়। এটা আগে বুঝাই দেই, এটা এই কাহিনীটা আগে বুঝাই দেই, আগে বিষয়টা বুঝেন। 16 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 4, তাই না? তার মানে √2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2, তার উপরে যদি পাওয়ার 4 দেই তাহলে আসলে √2 এর স্কোয়ার মানে 2, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে এইটা আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তার মানে √2 এর পাওয়ার 8 মানে কিন্তু হচ্ছে 16। এইটা জিনিস আগে আমাদেরকে বুঝে নিতে হবে জিনিসটা। এটা যদি বুঝে যান তাহলে অঙ্কটা বেশি কঠিন কিছু না। এখানে প্রথম পদ এর মান হচ্ছে এটা, আর আর এর মান, আচ্ছা আর এর মান হচ্ছে 1 ভাগ এইটা। 1 যদি উপরে থাকে সেটা দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করেন তাহলে সেই জিনিসটা উল্টায় যায়। যেমন আপনি 1 দিয়ে যদি 2 কে ভাগ করেন তার মানে 1/2 হয়। 1 দিয়ে যদি আপনি মনে করেন 2/5 এইটা আছে, এটাকে যদি 1 দিয়ে যদি ভাগ করেন, এটাকে মানে এইটা দিয়ে যদি 1কে ভাগ করেন তাহলে কিন্তু এটা যদি উপরে থাকে তাহলে কিন্তু এটা উল্টাই যাবে, উপরে 5 যাবে নিচে 2 যাবে। এইটুকু বেসিকটা থাকতে হবে। তাহলে এইখানে আমি দেখতেছি যে আমার যে আর এর মান 1 ভাগ এইটা, তার মানে কিন্তু এই যে 1/√2টা উল্টায় যে শুধু √2 হবে। আর এর মান হচ্ছে শুধু √2, মানে এটাকে এই 1 ভাগ 1/√2, আবার ভাগটা এই জায়গায় থাকলে গুণ হয়ে যাবে, √2 উপরে যাবে, তার মানে √2 হইলো, এইভাবে না করলেও চলে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি পারি তারপরের অঙ্ক কিন্তু কঠিন কিছু না। আসেন, তার মানে আমরা পেয়ে গেছি যে এ মানে 1/√2, আর মানে শুধু √2, এটুকু যদি পাই তাহলে আমরা জানি যে এনতম পদ যে ফর্মুলাটা আছে, এনতম পদ সমান দেওয়া আছে 8√2। তাহলে এনতম পদের ফর্মুলা কি? এ r⁴n-1 ইকুয়াল হচ্ছে 8√2। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 1/√2, আর আর এর মান কত? শুধু √2, n-1 ইকুয়াল 8√2। এটা যেহেতু নিচে আছে, √2টা নিচে আছে, এই পাশে গেলে কি গুণ হয়ে যাবে না? তাহলে √2n-1 ইকুয়াল 8√2 ইন্টু হচ্ছে √2। তা √2 আর √2 গুণ করলে আসতেছে 2, তার মানে হচ্ছে 16। তার মানে আমরা পাচ্ছি √2n-1 ইকুয়াল হচ্ছে 16। আমি একটু আগে বললাম এইটা মানে √2 কত? 16 মানে √2 হচ্ছে 8। তার মানে √2 আর √2 মিলে গেছে, তার মানে হচ্ছে n-1 ইকুয়াল হচ্ছে 8। তাহলে n ইকুয়াল হচ্ছে 8 + 1 মানে হচ্ছে 9। বুঝছি কিনা দেখেন, সবাই কি বুঝতে পারছি? মানে আগে বেসিক জিনিসগুলো শিখে যায়, এগুলোর কিন্তু কিছু শর্টকাটও আছে, মানে এগুলো দেখে দেখেও বোঝা যায়। অনেকে অনেকে মনে করেন যে অঙ্কটা পারতেছে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই অঙ্কের শর্টকাট একটা আমি কথা বলি। শর্টকাটের একটা কথা হচ্ছে, ধরেন আমার আমার ইয়েতে এই টাইপের একটা অঙ্ক এসএসসিতে আসছিল আমার সময়। তো মানে আমার তখন এরকম সূত্র খাটায় অঙ্ক করতে ইচ্ছা করতেছিল না। তো আমি যেই প্রসেসে তখন থেকেই চিন্তা করতাম যে এমসিকিউ এ যদি আসে, এইভাবে চিন্তা না করে, যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, বলেন তো এটার সাথে কত গুণ করলে 1 হয়েছে বলেন তো? এখানে সাধারণ অনুপাতটা কত? এটার সাথে কত গুণ করলে 1 হবে? 1/√2 এর সাথে কত গুণ করলে 1 হবে? দেখেন, আমি আমি যদি এমসিকিউ এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে একটু চিন্তা করি দেখি, এটার সাথে কত গুণ করলে 1 হবে, সাধারণ অনুপাতটা কত সেটা যদি বের করতে চাই, আমরা কি 1/√2 এর সাথে কি √2 গুণ করলে 1 হবে না? তাহলে √2, আবার 1 এর সাথে √2 গুণ করলেও কি √2 আসে। তার মানে 4 নাম্বার পথে এই √2 এর সাথে √2 গুণ করতে হবে, তাহলে 4 নাম্বার পথ বের হবে। √2 আর √2 গুণ করলে আসে 2, √2 এর উপর স্কোয়ার মানে 2। আচ্ছা, এরপরে আবার যদি গুণ দেই, মানে এখানে √2 গুণ দিছি, আবার যদি একটা √2 গুণ দেই, 2 এর সাথে √2 গুণ দিলে হবে 2√2। আবার যদি একটা √2 গুণ দেই, এর সাথে √2 গুণ দিলে কি হবে? √2 আর √2 গুণ করলে আমার আসবে হচ্ছে 2, 2 2 যা আসবে 4। 4 এর সাথে যদি আমরা √2 গুণ দেই তাহলে আসবে 4√2। 4√2 এর সাথে যদি আবার √2 গুণ দেই তাহলে √2 আর √2 গুণ করলে 2, 2 আর 2 গুণ করলে এই 4 আর 2 গুণ করলে আস্তে আস্তে 8। 8 এর সাথে যদি আমরা √2 গুণ দিই তাহলে আসে 8√2। এই 8√2 চাইছে, তাহলে কয় নাম্বার পদটা 8√2 আসে? এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে মানে 9 নাম্বার পদটা হচ্ছে 8√2। ক্লিয়ার? বুঝা গেছে?
এইভাবে করেও চিন্তা করা যায়। মানে আমি তো এটা রুট টু দেখাই দিলাম। আমি যখন পরীক্ষার খাতায় করব তখন তো এইভাবে করব, মনে মনে গুণ করব। রুট টু গুণ করলে 1, এটা রুট টু গুণ করলে 2, রুট টু আর রুট টু গুণ করলে হচ্ছে 2, 2 এর সাথে রুট টু গুণ করলে হচ্ছে 2√2, এর সাথে রুট টু গুণ করলে রুট টু মিলে 2, 2 যা হচ্ছে 4, তার সাথে রুট টু গুণ করলে 4√2, তার সাথে রুট টু গুণ করলে রুট টু আর রুট টু মিলে 2, 2 আর 4 মিলে হচ্ছে 8, তার সাথে রুট টু গুণ করলে 8√2। তাহলে 1 নাম্বার পদ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার পদ হচ্ছে 8√2। এভাবে করেও চিন্তা করা যায়। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, হুম, ওই যে গুণোত্তর ধারার প্রপার্টিজ যে প্রথমে দেখাইছি সেই অনুসারে এভাবে করেও চিন্তা করা যায়, আর নর্মালি অঙ্কটা যেভাবে করালাম ওইভাবে করেও করা যায়। আচ্ছা, এখানে দেখেন যে এইটা, এইটার কাহিনীটা কি, যে 5 আছে, তারপরে তারপরে 5/3 আছে, তারপরে 5/3, তারপরে 5/9, তারপরে 5/27। তাহলে এই যে এই অনুক্রমটা আছে, অনুক্রম বা ধারা, এইটা এই ধারাটা দেখেন তো, যে 5/3 যে আছে, সেই 5/3-কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, মানে এইটার সাথে কত গুণ করলে এই পদটা পাওয়া যাবে বলেন? 1/3 দ্বারা গুণ করলে, তাই না? এটার সাথে 1/3 দ্বারা গুণ করলে কি 5/3 চলে আসবে না? এটার সাথে আবার 1/3 দ্বারা যদি গুণ করি তাহলে কি 5/9 চলে আসবে। তাকে যদি আবার 1/3 দ্বারা গুণ করি 1/27 আসবে, তাই না? বোঝা যাচ্ছে? তার মানে এখানে আর এর মান কিন্তু 1/3। এখন এই 1/3টা আপনি অনেকভাবে বের করতে পারেন, অনেকভাবে বের করতে পারেন, যে হ্যাঁ এটাকে এটা দ্বারা ভাগ করলাম, এটা 1/3 আসবে। আর এটা যদি বুদ্ধিটা ভালো করে খাটাতে পারেন যে এটার সাথে কত গুণ করলে এটা আসবে, তার সাথে ওই সেম জিনিস গুণ করলে আসতেছে কিনা, তাহলে কিন্তু আর এর মান একেবারেই আপনি পেয়ে যাবেন। তাহলে আর এর মান যদি 1/3, তাহলে দশম পদ কি হবে? দশম পদ, দশম পদের ফর্মুলা কি? এ আর টু দি পাওয়ার 10-1, মানে এ আর টু দি পাওয়ার 9। এ এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 1/3 টু দি পাওয়ার হচ্ছে 9। তার মানে 5/3 টু দি পাওয়ার 9, 5/3 টু দি পাওয়ার 9 ঘ নাম্বারে আছে, 5/3 টু দি পাওয়ার 9। 1/3 করে বাড়ছে, 1/3 করে বাড়ছে না, 1/3 দিয়ে গুণ হচ্ছে, গুণোত্তর ধারা। মানে এটাকে 1/3 দ্বারা গুণ করলে পরের পদটা পাবেন, তাকে 1/3 দ্বারা গুণ করলে তারপরের পদটা পাচ্ছেন, তাকে 1/3 দ্বারা গুণ করলে তারপরের পদটা পাচ্ছেন। কারণ 5, তারপরে 5 ইন্টু 1/3 মানে কি 5/3 না, এবং 5/3 ইন্টু 1/3 মানে কি 5/9, আবার 5/9 ইন্টু 1/3 মানে কি 5/9 ইন্টু 1/3 মানে কি 5/27। ক্লিয়ার? বুঝা গেছে বিষয়টা এরকম। আচ্ছা, এইভাবে করে গুণোত্তর ধারার, ওই যে গুণোত্তর ধারার যে প্রথম প্রপার্টিসটা বললাম ওইভাবে করে চিন্তা করা যায়। আবার কেউ যদি বলে যে না সাধারণ অনুপাত বের করব, সাধারণ অনুপাত করেও করা যাচ্ছে, যে 5/3 ভাগ হচ্ছে 5, তার মানে 5/3 গুণ করলে 1/5 আসে, কাটাকাটি করলে 1/3 আসে, তাহলে আর এর মান 1/3। ক্লিয়ার? মানে এই পদকে এই পদ দ্বারা যদি ভাগ করি 5/3 ভাগ 5, তার মানে গুণ হয়ে গেলে 1/5 হয়ে যাবে, 5 কাটা 1/3 থাকে আর এর মান। তাহলে সেখান থেকেও দশম পদ পাচ্ছি এ আর টু দি পাওয়ার 10-1, মানে এ আর টু দি পাওয়ার হচ্ছে 9, এর মান হচ্ছে 5, আর হচ্ছে আর এর মান হচ্ছে 1/3 টু দি পাওয়ার 9, তার মানে 5/3 টু দি পাওয়ার 9, এটা হবে অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এবার কোনো এনতম পদ এটা হলে বিজোড় পদ হবে। দেখেন এখানে বলছে যে এনতম পদ হচ্ছে এরকম একটা মান দেওয়া আছে, তাহলে বিজোড় পদটা কি হবে? বিজোড় পদ এখন বুঝেন ব্যাপারটা, এখানে ব্যাপারটা বুঝতে হবে। এন এর মান 1 বসাই দিলে এটা হচ্ছে বিজোড় পদ, এন এর মান 2 বসাই দিলে এটা হচ্ছে জোড় পদ, এন এর মান 3 বসাই দিলে আবার বিজোড় পদ। তো বিজোড় পদ কি হবে? দেখেন 1 মাইনাস, এটা এনতম পদের যেহেতু ফর্মুলা, তাহলে বিজোড়তম পদ যেটা হবে 1 মাইনাস -1 টু দি পাওয়ার এন বাই হচ্ছে 2। তাহলে খেয়াল করে দেখেন যে এন এর মান যদি বিজোড় হয়, তাহলে -1 টু দি পাওয়ার এন, এন এর মান বিজোড় হইলে -1 এর উপর বিজোড় থাকলে কি -1ই হবে। তাহলে 1 মাইনাস হবে -1, ডিভিশন হবে 2, তার মানে 1 +1 বাই হচ্ছে 2, 2/2 মানে কিন্তু অ্যান্সার আসবে 1। তাহলে বিজোড় পদ হইলে এটার অ্যান্সার কিন্তু আসবে 1। কথা কি বোঝা গেছে?
এটার অ্যান্সার আসবে 1। এন এর মান যদি বিজোড় হয়, কারণ এন এর মান বিজোড় হইলে -1 উপরে পাওয়ার বিজোড় হইলে সেটার মান কিন্তু -1ই হবে। -1 এন এর মান যদি জোর হইতো, এটার মান যদি জোর হইতো, তাহলে -1 পাওয়ার জোর হইলে এটার মান হইতো 1, 1 - 1 0, তখন কিন্তু 0 অ্যান্সার আসতো। এটা কি বুঝতে পারছেন? এন এর মান যদি জোর হইতো, তাহলে কিন্তু এটার মানটা আসতে হচ্ছে 0। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা একই অঙ্ক, এগুলো এন এর মান বসাই দিলেই হয়ে যাবে। 19তম পদ কত? 19তম পদ আর যাইতম পদই বলুক, যে বলছে যে এনতম পদের মানে এটা 19তম পদ মানে বিজোড় পদ, তার মানে হচ্ছে -1 উপরে পাওয়ার 19 দিলে বা বিজোড় দিলে সেটা তো মাইনাসই থাকবে, তাহলে 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, মানে এটাও কিন্তু 1ই হবে। একই অঙ্ক আর কি, মানে এই টাইপের অঙ্ক তো আসে, সেই জন্য আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে যে হ্যাঁ, এই টাইপের অঙ্ক আসলে। এখন আসেন, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এইটা আপনাদের এখনকার এই সামনের পরীক্ষাগুলোতে এই অঙ্কটা আসার চান্স খুবই বেশি, এই টাইপের অঙ্ক। তো এটা যদি গুণোত্তর ধারাভুক্ত হয়, তাহলে এক্স আর ওয়াই এর মান কত? তাহলে দেখেন, এখানে বলছে যে 5 + x + y + 135, এইটা গুণোত্তর ধারাভুক্ত হইলে এক্স আর ওয়াই এর মানটা জানতে চাওয়া হয়েছে। তো এটার আগে আমি শর্টকাটটা বলি। শর্টকাটটা হচ্ছে 5-এর পরে কত গুণ করলে এইটা আসবে, তাকে এত গুণ করলে এটা গুণোত্তর ধারা মিলে। যেমন প্রথমটা 45, এক্স এর মান 45 আর ওয়াই এর মান 15, হইতেই পারে না, কারণ এটা 15 তারপর একটা 45 হইলে কেমনে 45 তারপর একটা 15, তো হইতেই পারে না, এটা তো হতে পারে না। আচ্ছা, তারপর একটা 25 আর 45, আচ্ছা দেখি, 5-এর সাথে 5 গুণ করলে 25 হয়, তার সাথে আবার 5 গুণ করলে তো 125 হয়, কিন্তু এখানে দেওয়া আছে 135, তার সাথে 5 গুণ করলে তো 135 মিলবে না, আমরা শুদ্ধি পরীক্ষা করতেছি, তার মানে এইটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আচ্ছা, এইটা হইতে পারে কিনা চেক করি, যে 5-এর পরে ধরলাম 15, এক্স এর মান হচ্ছে 15 আর ওয়াই এর মান ধরলাম হচ্ছে 45, তাহলে অ্যান্সারটা মিলে কিনা। তাহলে 5-এর 3 গুণ হচ্ছে 15, তার 3 গুণ হচ্ছে 45, 45-এর 3 গুণ হচ্ছে 135, তার মানে এটা অ্যান্সার মিলে, গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই অঙ্কটা এইভাবে করে করব নাকি আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে যে বেসিক নিয়ম। বেসিক নিয়মটা কি? দেখেন, এটা একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারাভুক্ত যেহেতু, তাহলে এ এর মান হচ্ছে 5। এখন আর এর মান কত? আর এর মানটা আমি ধরে নিলাম যে আর হচ্ছে সাধারণ অনুপাত। আচ্ছা, এখানে এইটা যে দেওয়া আছে 135 যে দেওয়া আছে, এটা এটা কিসের কত নাম্বার পদ? 1 2 3 4 নাম্বার পদ। তাহলে আমি যদি বলি চতুর্থ পদ, মানে ফোর্থ টার্ম, কত দেওয়া আছে? হচ্ছে 135। তাহলে ফোর্থ টার্মের ফর্মুলা হচ্ছে a r⁴ মানে হচ্ছে 135। তার মানে a r³ মানে হচ্ছে 135, তার মধ্যে a এর মান তো 5 দেওয়া আছে, তাহলে 5 × r³ মানে 135, তাহলে r³ সমান 135 ভাগ হচ্ছে 5, তাহলে 5 দ্বিগুণে 10, 5 7 35, তাহলে r³ মানে যদি 27 হয়, তাহলে r এর মান আসতেছে 27 মানে 3-এর উপর কিউব, তাহলে r এর মান হচ্ছে 3। তাহলে r এর মান যেহেতু 3 পেয়ে গেছি, তাহলে দ্বিতীয় পদ কত হবে? আমরা জানি দ্বিতীয় পদ হচ্ছে a r⁴ মানে হচ্ছে a r⁴ মানে ar হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ হচ্ছে 5 আর দ্বিতীয় পদ হচ্ছে আর এর মান যদি 3 বসাই দিই, তাহলে আসতেছে 15। তাহলে দ্বিতীয় পদ 15 আর তৃতীয় পদ হচ্ছে তাকে 15কে আবার 3 দিয়ে গুণ করলে 3 15 হবে 45। মানে আর এর মান যেহেতু পেয়ে গেছি, 5কে 3 দিয়ে গুণ করলে আসবে 15 আর তাকে 3 দিয়ে গুণ করলে আসবে 45, তার মানে 15 আর 45 হবে গয়ের মান। ঠিক আছে, আসেন আমরা আরেকবার ট্রাই করি, এটাও কিন্তু ক্লাস 9-10-এর বইয়ের আর কি, ক্লাস 9-10-এর বইয়ের আরেকবার ট্রাই করে দেখি। এটা হচ্ছে এ এর মান হচ্ছে 5। আচ্ছা, আর হচ্ছে সাধারণ অনুপাত, 4 নাম্বার পদ 135 দেওয়া আছে, তার মানে a r⁴ - 1 মানে 3 ইকুয়াল হচ্ছে 135। এ মানে কত? এ মানে প্রথম পদ মানে আসলে 5, তাহলে 5r³ মানে 135, r³ ইকুয়াল 135কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আসে 27, 27 মানে 3-এর উপরে কিউব, তার মানে আর এর মান হচ্ছে 3। আর এর মান 3 পেয়ে গেলে 5-এর সাথে 3 গুণ করলে আস্তে আস্তে হচ্ছে এক্স এর মান হচ্ছে 15, তার সাথে 3 গুণ করলে ওয়াই এর মান হচ্ছে 45। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ওয়েল ডান।
আচ্ছা, এটাও ক্লাস 9-10-এর বইয়ের অঙ্ক, একেবারে আগের বারের মতোই। তাহলে এখানে প্রথম পদটা দেওয়া আছে হচ্ছে 3, 1 2 3 4 5 নম্বর পদটা দেওয়া আছে 243, তার মানে 5 নম্বর পদ। ফিফথ টার্ম, এর ফর্মুলা কি? ফিফথ টার্ম দেওয়া আছে 243, এ আর টু দি পাওয়ার 5 - 1 মানে হচ্ছে 4 ইকুয়াল 243। তাহলে আমরা এ এর মান যদি বসাই 3, তাহলে 3 আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 243। তার মানে আর টু দি পাওয়ার 4 ইকুয়াল কত আসে? 243/3 আসলে 3 3 8 24, 3 ওকে 3 81, 81 মানে 3 টু দি পাওয়ার 4, কারণ 3 3 9, 3 9 27, আর হচ্ছে 27কে 3 দিয়ে গুণ করলে 81 আসে। তার মানে আর এর মান অ্যাকচুয়ালি 3 পাওয়া গেল। আর এর মান 3 পাওয়া গেলে এক্স এর মান 3 দিয়ে যদি আমরা 3কে গুণ করি, এক্স এর মান হচ্ছে 9, তাকে আবার 3 দিয়ে গুণ করলে 3 9 হচ্ছে 27, তাকে আবার যদি 3 দিয়ে গুণ করি তাহলে আসে 81, 81কে 3 দিয়ে গুণ করলে 243 আসে। তার মানে 9 27 81, ক নাম্বারটা অ্যান্সার। রাইট? বুঝেছি? ওকে, ঠিক আছে। সমান্তর ধারার একটা অঙ্ক এখানে আছে। আচ্ছা, এখানে দেখেন, এরপরে বলছি এই ধারাটির এইটার সমষ্টি কত। যখন সমষ্টি বলবে তাহলে বলেন তো, টুয়াইস এন প্লাস 2 এই কথাটার অর্থ কি? এটা কি জোড় নাকি বিজোড় বলতে পারবেন কেউ? এনে এটা কি বলতে পারবেন কেউ যে টুয়াইস এন প্লাস 2 এটা কি জোড় নাকি বিজোড়? এটাকে বলেন। হ্যাঁ, শর্টকাটটা সহজ, রাইট। শর্টকাট দেখে তো ইজিলি বলা যাচ্ছে। ওকে, এটা জোড় না বিজোড়? এন যে কোনো, এন যদি যে কোনো একটা সংখ্যা হয়, এন এর সাথে টুয়াইস এন যদি 2 দিয়ে যদি গুণ করি, কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু সেটা জোড় হয়ে যায়। এন ধরলাম যে কোনো সংখ্যা, এন ধরলাম যে কোনো সংখ্যা, ভালো করে খেয়াল করেন। এন ইকুয়াল হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। তাহলে তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, সেটা সেটা কি সংখ্যা হয়ে যাবে বলেন তো? জোড় সংখ্যা, জোড় সংখ্যা হয়ে যাবে। ওকে, আবার 2n এর সাথে যদি 1 যোগ করি, জোড়ের পরের সংখ্যাটা কিন্তু বিজোড় সংখ্যা। জোড়ের পরের সংখ্যাটা কি সংখ্যা বলেন তো? বিজোড় সংখ্যা। কিন্তু বিজোড়ের পরের সংখ্যা মানে 2n+2 যদি করি, সেটা কিন্তু আবার জোড় সংখ্যা হবে। ক্লিয়ার? বোঝা গেছে? মানে ব্যাপারটা হচ্ছে যে জোড়ের ইংরাজি কি? জোড়ের ইংরাজি হচ্ছে ইভেন নাম্বার, আর বিজোড়ের ইংরাজি কিন্তু অড নাম্বার। অনেকে আবার ইংলিশ টার্মগুলো জানতে চান, সেজন্য বলে দিলাম যে জোড় সংখ্যার ইংরাজি হচ্ছে ইভেন নাম্বার, বিজোড় সংখ্যার ইংরাজি হচ্ছে ইভেন নাম্বার, অড নাম্বার। আচ্ছা, তাহলে এই ধারাটার জোড় সংখ্যক সমষ্টি বের করতে বলছে। তাহলে কিরকম হবে দেখেন। প্রথমে আমি শর্টকাট বলি। তাহলে শর্টকাটটা খেয়াল করেন যে জোড় সংখ্যক মানে কি? যে কোনো দুইটা পদ নিব, দুইটা পদের যোগফল কত হচ্ছে দেখেন তো। 2 - 2 মানে কত? 0। দুইটা পদের যোগফল হচ্ছে 0। যদি 4টা পদ নেই, দুইটা পদের জায়গায় 4টা পদ, জোড় সংখ্যক পদ নেই, যদি জোড় সংখ্যক পদ তো বলছে, তাহলে এটাও 0, এটাও 0, 0 0 করলে 0 হবে। তার মানে অ্যান্সারটা আসলে 0 হবে। এটাই হচ্ছে শর্টকাট। মানে জোড় সংখ্যক পদের যোগফল আসলে 0 আসতেছে। ক্লিয়ার? এটা তো যোগফল চাইছে, সমষ্টি চাইছে। তাহলে 2 - 2 মানে 0, আবার এইখানেও 2 - 2 মানে 0। আর কোনো কাহিনীই নেই, এটা আসলে 0 হচ্ছে। এটা হচ্ছে শর্টকাট প্রসিজিওর। তো শর্টকাটগুলো মানে তাড়াতাড়ি মাথায় আসলে কিন্তু খুব সহজ। মানে এই অঙ্কগুলো শর্টকাটগুলো তাড়াতাড়ি মাথায় আসলে সহজ। আর যদি সূত্র দিয়ে করি, তাহলে এইটা দেখেন, 2কে -1 দ্বারা গুণ করলে কিন্তু -2 পাওয়া যায়, আবার -1 দ্বারা গুণ করলে 2 পাওয়া যায়, আবার -1 দ্বারা গুণ করলে -2 পাওয়া যায়। মানে এ এর মান হচ্ছে 2, আর এর মান কিন্তু -1। -1 এইভাবে বের করা যায় যে -2কে 2 দ্বারা ভাগ করলে -1 আসে। আচ্ছা, এখন এটাতে যদি আমি সমষ্টির সূত্র যদি বসাই, সমষ্টির সূত্র হচ্ছে যে এ আর 1 - r টু দি পাওয়ার n ডিভিশন হচ্ছে 1 - r। তাহলে দেখেন এখানে এ মানে তো 2, 1 - আর এর মান কত? -1 না, টু দি পাওয়ার n ডিভিশন হচ্ছে 1 - -1। ঠিক আছে, এই পর্যন্ত।
আচ্ছা এখন খেয়াল করেন, টু এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, বলেন তো যদি যেহেতু এই মানে আমি এন সংখ্যক পদের সমষ্টি বলতেছি, এই এন এর মানটা কি জোর না বিজোড়? জোর। তাহলে কোনো কিছুর মাইনাসের উপরে পাওয়ার যদি জোর থাকে তাহলে সেটা কি জোর মানে প্লাস থাকবে নাকি মাইনাস হবে? প্লাসই থেকে যাবে। মানে মাইনাসের পাওয়ার যদি জোর থাকে তাহলে কি প্লাস হয়ে যাবে না? তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা, আর মাইনাসের পাওয়ার যেহেতু জোর তার মানে প্লাস ওয়ান হবে, ডিভিশন ওয়ান মাইনাস মাইনাস টু মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে টু। তাহলে উপরে কিন্তু জিরো দিয়ে গুণ, তাহলে টু ইন্টু জিরো বাই হচ্ছে টু, মানে হচ্ছে জিরো অ্যান্সার আসতেছে। ক্লিয়ার? তো এত কাহিনী কিন্তু করা লাগে না যদি আমরা বেসিক খাটাই। কি বেসিক খাটাইলাম? সেটা হচ্ছে এটা যেহেতু জোড় সংখ্যক তাই আমি জোড় সংখ্যক এখানে দুইটা নিই, দুইটা নিলেও এখানে মান জিরো। এখানে যদি চারটা নেই তাও এখানে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু মানেও জিরো, আসলে জিরো অ্যান্সার আসবে। কথা কি বুঝতে পারছি? মানে আমরা যদি হ্যাঁ ক্লিয়ার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। মানে দুইটা প্রসিজিওরই শেখা দরকার, কারণ আপনাদেরকে বেসিকটাও শেখা দরকার, তাই বেসিকটা শিখাই দিলাম। বেসিকটাও এটা, আর শর্টকাটে ওইভাবে করেও চিন্তা করা যেতে পারে। আচ্ছা এইবার দেখেন, এবার বলছে বিজোড় সংখ্যক, এটা কি টু এন প্লাস ওয়ান? এটার একটু অ্যান্সারটা বলেন তো সবাই, এটার অ্যান্সার কি হবে? সবাই একটু বলেন তো এটার অ্যান্সার কি হবে? রাইট, ওকে ঠিক আছে। পারবো মানে দেখেন, এটা এটা মানে কি, এটা বিজোড় সংখ্যক না? এন যদি যে কোনো সংখ্যা হয় তাকে দুই দিয়ে গুণ করলে জোড়, তার সাথে এক যোগ করলে এটা হচ্ছে বিজোড়। ক্লিয়ার? এটা হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় সংখ্যক মানে একটা পদের সমষ্টি একই আসতেছে, এক আসতেছে। আমি যদি তিনটা নেই বিজোড় সংখ্যক মানে তিনটা নেই, তাহলে এক মাইনাস এক মানে জিরো, তার সাথে এক যোগ করলে এক আসে, পাঁচটা নিলেও একই আসবে, তার মানে এটার অ্যান্সার হবে এক। ক্লিয়ার? বুঝেছি। এটার অ্যান্সার হবে খ। শর্টকাটটা বুঝেছেন? শর্টকাট বুঝলেই হয়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? রাইট, সুন্দর। আচ্ছা, ওকে। তাহলে জোড় সংখ্যক বিজোড় সংখ্যক এই বিষয়টা আমরা বুঝলাম, এটা খ নাম্বার এক অ্যান্সার আসবে। এইবার আসেন, এইবার যদি জোড়ও বলা না থাকে বেজোড়ও বলা না থাকে, এন সংখ্যক পদের যোগফল কি হবে? দেখেন এখানে সমস্যাটা কোথায়। যদি যদি বলতো বিজোড় সংখ্যক তাহলে কিন্তু অ্যান্সার আসতে এক, যদি বলতো জোড় সংখ্যক তাহলে অ্যান্সার আসতে জিরো। এইবার অ্যান্সারটা কি আসবে? মানে জিরো হইতে পারে, ওয়ানও হইতে পারে। এখন অ্যান্সারটা আমার এরকম করে বলে দেওয়া যাবে না, হয় জিরো না হলে এক। এখন বিষয়টা এন দিয়ে, আমাদের এন সংখ্যক পদের যোগফল, এন এর মান যদি বিজোড় আসে তাহলে যাতে এন এর মান বিজোড় আসলে যাতে ওয়ান আসে, এন এর মান জোড় আসলে যাতে জিরো আসে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে। দেখেন তাহলে এন এর মান এইটাকে আমি একটু ভেরিফাই করি, এই দুটো অ্যান্সার হবে না, কারণ এই দুটা, এটা হচ্ছে এন এর মান জোড় হইলে জিরো হইতো, এন এর মান বিজোড় হইলে ওয়ান হইতো। ঠিক আছে, কাহিনী হচ্ছে এটা। কিন্তু এখানে এন সংখ্যক যে জোড়ও বলে নেই বিজোড়ও বলে নেই, যে কোনোটা হইতে পারে। তাহলে সেটা কি, এখন আমরা এটা চিন্তা করি। এইটা এখন এন এর মান এখানে যদি আমি বিজোড় বসাই দিই, ওয়ান বসাই দিই, তাহলে দেখি তো এন এর মান বিজোড় বসাইলে ওয়ান অ্যান্সার আসার কথা, এখানে কি ওয়ান আসে? তাহলে বিজোড় বসাইলে মাইনাস ওয়ানের পাওয়ার বিজোড় হইলে মাইনাস ওয়ানই থাকে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কিন্তু জিরো চলে আসে। মানে যেহেতু বিজোড়ই থাকে, মানে ওয়ান প্লাস মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তার মানে এইটা অ্যান্সার হবে না। আচ্ছা এখন আসি, তিনটাই যেহেতু হচ্ছে না তার মানে অবশ্যই চতুর্থ নাম্বারটা অবশ্যই হবে। এটা এখন একটু ভেরিফাই করি। এন এর মান আমি যদি ওয়ান বসাই, এন এর মান এখানে যদি ওয়ান বসাই, ওয়ান বসাইলে এটার মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান মানে আসলে টু, তার সাথে হাফ দিয়ে গুণ করলে হাফ ইন্টু টু মানে ওয়ান। এই যে দেখেন এন এর মান ওয়ান বসাইলে কিন্তু ওয়ান আসতেছে, এন এর মান যখন আমরা ওয়ান বসাইছি আমাদের যোগফল কিন্তু ওয়ান আসছে। আচ্ছা এন এর মান টু বসাইলে, মানে দুইটা পদের যোগফল আসার কথা, এন এর মান টু বসাইলে তো জিরো আসবে,
তাহলে এন এর মান এখানে 2 বসাইলে 0 আসে কিনা আমরা চেক করে দেখি। এন এর মান 2 বসাইলে, এন এর মান 2 বসাইলে জোর পাওয়ার বসাইলে এইটুকের মান হবে +1। তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে 1 - 1 মানে 0, তাহলে এইটুকের মান হচ্ছে 0। এই যে দেখেন পাওয়ার কিন্তু এখানে কিন্তু 0 চলে আসছে, তার মানে এটার কিন্তু অ্যান্সারটা হবে ডি। এইভাবে করে বোঝা, এটা হচ্ছে এইভাবে করে বোঝা। আরেকভাবে হচ্ছে যে আমরা যদি নর্মাল প্রসিজিওরে বলি যে এর মান 1, সাধারণ অনুপাত হচ্ছে -1, তাহলে যেহেতু এটা -1 হচ্ছে <1, তাহলে সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু 1 - r⁴ ডিভিশন 1 - r। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 - -1⁴n আর ডিভিশন 1 - -1। তার মানে নিচে তো 2 আসতেছে, 1 - -1 মানে 2, আর এখানে থাকে হচ্ছে 1 - -1⁴ হচ্ছে n। এই জিনিসটা এখানে দেওয়া আছে। কথা কি বোঝা গেছে? এই যে হাফটা এখানে কমন নিলে দেওয়া আছে যে 1 - -1⁴n। এখানে আর n এর মানটা আমাদের বসানো নাই, মানে এটা হচ্ছে নর্মাল সূত্র দিয়ে এই অঙ্কটা করা আছে। বুঝেছি? ক্লিয়ার? মানে এইটা এইটা এটা তো সবচেয়ে সহজ, যে এখানে প্রথম পদে এটা একটা গুণোত্তর ধারা, 1কে -1 দ্বারা গুণ করলে -1 পাওয়া গেছে, আবার -1 দ্বারা গুণ করলে +1, আবার -1 দ্বারা গুণ, এটা একটা গুণোত্তর ধারা না? তাহলে এর মান তো 1, আর এর মান কি? -1কে 1 দ্বারা ভাগ করলে -1। তাহলে এন, আমরা কি জানি এন সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু r টু দি, যেহেতু আর এর মান 1 এর চেয়ে ছোট, তার মানে 1 - r⁴n ডিভিশন 1 - r। আমরা জাস্ট মানটা বসাচ্ছি, এর মান 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে তো 1ই থাকে, 1 - r⁴n, আর এর মান হচ্ছে -1 -1⁴n 1 - r, তাহলে ডিভিশন 1 - -1, আর এর মান তো -1। তার মানে এখানে আসতেছে 1 - -1⁴n ডিভিশন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 2, তার মানে হাফ ইন্টু 1 - -1⁴n। এটা অ্যান্সার আসে। বুঝি নাই এটা? এটা বুঝি নাই? খন্দকার, বুঝেন নাই? সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা হচ্ছে বেস। আর আমি যেটা প্রথমের দিকে বলতেছিলাম সেটা শর্টকাটে বুঝার সিস্টেম, যে আমাদের মানে এর আগের অঙ্ক, যেমন 54 নম্বর অঙ্কটা, 54 নম্বর অঙ্কে সমস্যা, ইয়াটা ছিল, সুবিধাটা ছিল 54 নম্বর অঙ্কে বলছে টুয়াইস n প্লাস n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এইটা বলতে বোঝায় হচ্ছে বিজোড় সংখ্যক পদের সমষ্টি। তো বিজোড় সংখ্যক পদ বললে বিজোড় সংখ্যক হয় একটা পদ দিব, না হলে 3টা পদের সমষ্টি নেব। তো একটা পদের সমষ্টিও 1, 3টা পদের সমষ্টিও হচ্ছে 1 - 1 + 1 মানে 1 1 0, তারপরে +1 মানে 1, তাহলে 1 হয়ে গেল, সমস্যা নেই। যদি জোড় সংখ্যক বলে তাহলে জোড় সংখ্যক পদ নিব, যে 1 - 1 মানে 0, 1 - 1 মানে 0, তখন কিন্তু 0 অ্যান্সার হবে। যদি এখানে n সংখ্যক পদের সমষ্টি বলে, তখন তো আমার জানি না জোড় নাকি বিজোড় জানি না, তখন কিন্তু n টার্মে অঙ্কটা হবে। কারণ বিজোড় সংখ্যক পদ নিলে হবে, মানে আপনি যদি 1 1 -1 +1 এই 3টা পদ নেন তাহলে অ্যান্সার আসবে 1। আবার যদি 1 - 1 +1 -1 নেন তাহলে এটার অ্যান্সার আসবে 0। তার মানে জোড় সংখ্যক পদ নিলে আসবে 0 অ্যান্সার, বিজোড় সংখ্যক পদ নিলে -1 আসবে অ্যান্সার, তাহলে তো 1 অ্যান্সার আসবে। তাহলে তো আপনি একটাও অ্যান্সার দিতে পারবেন না, তখন n দিয়ে অ্যান্সারটা আসছে। একজন বলছে কিভাবে হাফ কমন নিতে হয়, এটা বুঝি নাই। হাফ কমন নিতে হয় এটা কেন বুঝবেন না? হায় হায়, এটা কি বলেন? বিষয়টা এখানে এরকম ছিল যে 1 - -1⁴n ডিভিশন 2 ছিল। এই কমন নেওয়ার কিছু নেই, তো এটা 2টাকে এই যে হাফ আকারে লিখছি, হাফ ইন্টু, মনে করেন 5/2, এটাকে হাফ ইন্টু 5 লিখতে পারেন না, সেরকম আর কি বিষয়টা। এটা না বুঝের কি হলো? এটা কমন নেওয়ার কিছু না। এই যে এই হাফটা এই পাশে ভাগ বের করে নিছি। 5 এর পাওয়ার কিউব করলে 75 হয় কেন? 5 এর পাওয়ার কিউব করলে 125 হয়। ওকে, ঠিক আছে। টুয়াইস n + 1 কিভাবে বিজোড়?
আমি বললাম না একটু আগে, এন যে কোনো যদি সংখ্যা হয় তাকে 2 দিয়ে গুণ করলে জোড় হয়, পৃথিবীর যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে জোড় হয়, আর জোড়ের পরের সংখ্যাটাই হচ্ছে বিজোড়। মানে এন হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে হবে জোড়, আর জোড়ের সাথে 1 যোগ করলে হবে সেটা হচ্ছে বিজোড়। আবার বিজোড়ের সাথে আবার 1 যোগ করলে টুয়াইজ এন প্লাস 2টা আবার জোড় হয়ে যাবে। আবার টুয়াইজ এন প্লাস 3 যদি হয় তারপরেরটা আবার বিজোড় হবে। বিজোড়ের পরেরটা জোড়, জোড়ের পরেরটা হচ্ছে বিজোড়। ওকে, ক্লিয়ার? আচ্ছা আসেন এবার অসীম ধারার, অসীম ধারার কাহিনীতে আসেন। অসীম ধারার কাহিনী হচ্ছে যে অসীম ধারার সমষ্টি যদি আসে, সেটার ব্যাপারটা হচ্ছে যে অসীমতক সমষ্টি, অসীম ধারার সমষ্টিকে বলি আমরা হচ্ছে অসীমতক সমষ্টি। এই অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে দুইটা, দুইটা এর ক্রাইটেরিয়া। কোনো কোনো কিছুর অসীমতক সমষ্টি মানে অসীম সমষ্টি পর্যন্ত বের করতে পারবো, এটা দুইটা ক্রাইটেরিয়া। 1 নম্বর ক্রাইটেরিয়া এটা হচ্ছে গুণোত্তর ধারা হতে হবে, গুণোত্তর ধারা, ধারাটা গুণোত্তর ধারা হতে হবে। এবং 2 নাম্বারটা হচ্ছে আর, আর যে আছে সাধারণ অনুপাত, যেটা সাধারণ অনুপাত গুণোত্তর ধারার একটা সাধারণ অনুপাত যে থাকে, সেটা প্রকৃত ভগ্নাংশ হতে হবে, প্রকৃত ভগ্নাংশ হতে হবে। প্রকৃত ভগ্নাংশ মানে এটাকে মানে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা বলছি, সেটা হচ্ছে মডুলাস অফ আর লেস দ্যান 1 হতে হবে। এই মডুলাস কথাটা আমরা শিখবো অসমতাতে, যে মানে 1 লেস -1 লেস দ্যান আর লেস দ্যান 1 হবে। এগুলো শিখবো আমরা কিসে বলেন তো? এগুলো এগুলো শিখবো হচ্ছে আমরা অসমতা যখন করব, অসমতা করব তখন আমরা এই জিনিসগুলো শিখবো আরো। তবে ওকে, তাহলে তাহলে আমরা এই জিনিসটা একজন লিখছে আর না স্যার, একদিনে একটা করে টাইপ পড়লে আপনাদের এই কোর্সটা শেষ হইতে 1 বছর লাগবে আর কি। হ্যাঁ, আর না, হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা কি এত সহজ? হ্যাঁ, পরীক্ষা এত সহজ? প্রতিদিন খালি একটা করে টাইপ পড়লে হবে? আল্লাহ খোদা, এটা কি রে? আমি পড়াইতে চাই এরা বলেছে আর না, এ কি? আপনাদের পড়তে হবে আরো বেশি করে। এটা এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, পড়তে হবে। আর যদি মানে পড়তে খুব ইয়ে লাগে, বিরক্ত যদি লাগে, তাহলে ঘুমাই যাবেন, পরের দিন আবার পড়বেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, খেয়াল করেন। আর অসীমতক সমষ্টি থাকার এগুলো হচ্ছে শর্ত। আর অসীমতক সমষ্টির অসীমতক সমষ্টি, সমষ্টির যে বিষয়টা, এইটার মানটা কত? অসীমতক সমষ্টির মান হচ্ছে, অসীমতক সমষ্টি পর্যন্ত যে মান সেটা হচ্ছে a/1 - r। মানে প্রথম পদটা থাকবে উপরে, 1 - r থাকবে নিচে। ওকে, হ্যাঁ, এই টাইপটা, গত টাইপটা কঠিন ছিল, এইবার থেকে সহজ টাইপ এইগুলো পরীক্ষায় আসবে। গত টাইপটা আমি একটু ইচ্ছা করে কঠিন দিয়েছি। কেন কঠিন দিয়েছি? আমি একটা জিনিস লক্ষ্য করেছিলে, যে এখান থেকে বিভিন্ন ব্যাং ট্যাং হাবিজাবি বিভিন্ন পরীক্ষায় একটু কঠিনগুলো আসে, আর সহজগুলো আসলে আপনাদের জাস্ট এর আগের টাইপের কথা বলি, এন টার্মগুলো এগুলো লাস্টেরগুলোতে সহজ লাগছে, যেগুলো সহজ লাগছে সেগুলো করে ফেলবেন। যেমন এন তম পদের যে ফর্মুলা, a r⁴ এটা দিয়েই বেশিরভাগ অঙ্কগুলো আসতে পারে যদি সহজ পরীক্ষাগুলোতে। আমি ইচ্ছা করেই এটা কঠিন দিয়েছি, তাই প্যারা নেওয়ার কিছু নাই, যতটুকু পারবেন ততটুকু অ্যাবজর্ভ করবেন, কোনো সমস্যা নাই। আর পরেরগুলো এগুলো আবার সহজ, এগুলো আপনারা ইজিলি পারবেন, তাই টেনশনের কারণ নাই। আসেন আমরা অঙ্ক করা শুরু করি, আপনাদের কোনো টেনশনের কারণ নাই, সব পারবেন। আচ্ছা দেখেন, একটা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা। এই যে একটা আর হচ্ছে সাধারণ অনুপাত, আর দিয়ে গুণ করলে এটা পাওয়া গেছে, আবার আর দিয়ে গুণ করলে আর² পাওয়া গেছে, এরপরে আর দ্বারা গুণ করলে আর কিউব পাওয়া যাবে। এই গুণোত্তর ধারাটির সমষ্টি থাকার শর্ত কি? সমষ্টি থাকার শর্ত হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1। আমি বলছি সমষ্টি থাকার সূত্র হচ্ছে, শর্ত হচ্ছে 3 ভাবে লেখা যায়, যে মডুলাস অফ আর লেস দেন 1, এটা যদি থাকতো এটাও সঠিক, অথবা -1 লেস দেন আর লেস দেন 1, যেটা গ নাম্বারে আছে এটা সঠিক, অথবা আর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হবে, প্রকৃত ভগ্নাংশ হবে, এটা 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 লেখা থাকলে এটাও সঠিক। মানে তিনটার মধ্যে যে কোনোটা থাকুক সেটাই হচ্ছে অসীমতক সমষ্টি থাকার হচ্ছে শর্ত। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো আসেন আমরা আস্তে আস্তে অঙ্ক করলে বুঝে যাবেন, এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু খুব বেশি পরিমাণে আসে। আচ্ছা, এটা
বিসিএস এ আসছে, যদিও এই টার্মটা ভুল আসছিল, সমস্যা নাই। এখানে দেখেন এটা একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার সাধারণ অনুপাতটা কত? এ এর মান হচ্ছে 1/4, আর এর মান হচ্ছে -1/6 ভাগ 1/4, তার মানে -1/6 ইন্টু 4/1, কাটাকাটি করলে এখানে 2 এখানে 3 আসে, তার -2/3। এটা হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত দেখেন তো, এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ না? খেয়াল করে দেখেন, উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে মানে প্রকৃত ভগ্নাংশ মাইনাস হোক আর প্লাস হোক, তার মানে এটার অসীমতক সমষ্টি আছে। সেই অসীমতক সমষ্টির মান কি হবে? a/1 - r। এ মানে হচ্ছে প্রথম পদের মান কত? প্রথম পদের মান হচ্ছে 1/4 বাই 1 - r। আর মানে কত? 2/3। তার মানে 1/4 বাই 1 প্লাস 2/3। তার মানে থাকে হচ্ছে অ্যান্সার কত আসে? 1/4 উপরে নিচে 3, তার মানে 3 + 2, তার মানে 1/4 বাই 5/3। তার মানে 1/4 ইন্টু 3/5, তার মানে 3/20 হবে অ্যান্সার। 3/20 হচ্ছে অসীমতক সমষ্টি। আমি পিডিএফ গুলা কিভাবে পাওয়া যাবে, আপনারা পিডিএফ গুলা কিভাবে পাওয়া যাবে, সবাই কি পিডিএফ পান নাই? পিডিএফ তো দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, ওই যে আহ, মানে জাহাঙ্গীর, হ্যাঁ জাহাঙ্গীর হোসেন, ও যে আছে, ও কিন্তু আপনাদেরকে একটা মেইল করতে বলেছে পিডিএফ চাই বলে। সবগুলো পিডিএফ আপনাদের মেইলে দেওয়া দেওয়া আছে। কিভাবে পাবেন সেটা ফিচার্ড অপশনে ফার্স্ট যেই মানে পোস্টটা আছে সেইটা পিন করা আছে পোস্ট, ওখানে দেখবেন যে কিভাবে পিডিএফ পাওয়া যাবে, ওখানে একটা ডিটেলস ইনফরমেশনগুলো দেওয়া আছে। ওই ইনফরমেশনটা ওখান থেকে নিয়ে করতে পারবেন, সমস্যা নাই। ওই সিস্টেমে পিডিএফটা ফুল পিডিএফ পেয়ে যাবেন। ওই যে সবাই পেয়েছে তো, দুই একজন পায় নাই, মানে অনেকেই আছে গ্রুপে অনেকদিন পর পর আসে, খবর রাখে না, গ্রুপের কোনো খবর নেই, হঠাৎ করে একদিন ক্লাস করতে আসছে। এই কাজটা করলে কিন্তু হবে না। হ্যাঁ, মানে রেগুলার ক্লাস করতে হবে, তাহলেই পাবেন। আচ্ছা, দেখেন, এটা এটাও একটা অসীমতক সমষ্টির ফর্মুলা, ইয়ে। তাহলে এখানে এ এর মান হচ্ছে 0.12, আর এর মান হচ্ছে 0.0012 বাই হচ্ছে 0.12, ভাগ করলে কি আসে? এটা দশমিক উঠাই দিলে উপরে একটা এক, দশমিকের পরে দুইটা ডিজিট, তাই দুটা শূন্য। এখানে দশমিক উঠাই দিলে একটা এক, তারপরে 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, কাটাকাটি করলে নিচে 100 থাকে। 12কে ভাগ করলে তো 1 থাকে, 1/100 মানে 0.01। তাহলে এখানে অসীমতক সমষ্টির ফর্মুলা কি? a/1 - r। এ মানে হচ্ছে 0.12 বাই 1 - 0.01। তাহলে 0.12 ডিভিশন 1কে 0.01 দ্বারা 0.01 বিয়োগ করলে কি আসে? হ্যাঁ বলেন তো, 0. 0.99 আসে, তাই না? 1 থেকে 1 মানে হচ্ছে 1.00, এখান থেকে 0.01 যদি বিয়োগ করেন, 10 থেকে 1 গেলে 9, হাতে থাকলো 1, এখানে 1, 10 থেকে 1 গেলে 9, মানে 0.99 থাকে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট উঠে যাচ্ছে, কারণ দশমিকের পরে সমান সংখ্যক ডিজিট আছে। 12/99, কাটাকাটি 3 দিয়ে করলে 3 4 12, 3 3 33 হচ্ছে 99, মানে 4/33 আমাদের অ্যান্সার আসবে, ক নাম্বার। ঠিক আছে। বর্গের পিডিএফটা নাই না, বর্গের তো কোনো পিডিএফ নাই, বর্গ তো আমি এমনি নিজে নিজে করাইছি, বর্গের কিছু নাই, বর্গের কোনো পিডিএফ নাই। ওটা নিজে করাইছি ক্লাস 7-এর, আপনাদের সুবিধার জন্য এটা করাইছি। ওটা আমাদের ইয়ার মধ্যেও ছিল না। বর্গের পিডিএফ ওই যে বাস্তব সংখ্যা যতটুকু আছে বর্গমূলে, এতটুকু। কোর্সটি কতটি ক্লাসে শেষ হয়? 70-80টা ক্লাস হইতে পারে, 70 থেকে 80টা ক্লাস। আমি আপনাদের ইলাবোরেটলি করাচ্ছি তো, একটু বেশি করে করাচ্ছি। হ্যাঁ, নর্মালি কোর্সগুলোতে ক্লাস নেই হচ্ছে 50 থেকে 55টা। আপনাদের কোর্সটা সবচেয়ে ডিটেলস ক্লাস হবে। ঠিক আছে, 70 থেকে 80টা ক্লাস হতে পারে, সবচেয়ে ডিটেলস ক্লাস নিব এটা। আচ্ছা, একজন বলছে 5 মিনিট বিরতি মাঝখানে মাঝখানে দেওয়া যায় কিনা। ওকে, হ্যাঁ এটা এটা বিবেচনা করা যেতে পারে, সমস্যা নাই।
সামনে একটা সময় আসবে যখন যখন আপনাদের সপ্তাহে 4 দিনের জায়গায় 5 দিন 6 দিনও ক্লাস হইতে পারে। ঠিক আছে, মানে আমি আপনাদের চাই যে এই কোর্সটা দিয়ে আপনাদের অনেক বেশি লাভ হোক, এবং এই কোর্সটা দিয়েই আপনাদের সামনে আর কোনো কোর্স কখনোই করতে না হোক আর কি, এরকম একটা বিষয় মানসিক দক্ষতা সহকারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা মনে আছে কি আপনাদের? আমি ওই যে বাস্তব সংখ্যার সময় আমি 0.12, দেখেন 0.12 এটা আছে, 0.0012 আছে, তারপরে 0.4012 আছে। আপনারা আমাকে বলেন তো, এইটা কি সেই জিনিসটা না? 0.121212 আমি বাস্তব সংখ্যার সময় করাইছিলাম। হ্যাঁ, বাস্তব সংখ্যার সময় করাইছিলাম যে এরকম, এইটা কি 0.12 এর উপর পৌনঃপুনিক নাই? এটা কি দেখে বোঝা যায়? এরকম থাকা মানে কিন্তু এটা বাস্তব সংখ্যার সময় বুঝাইছিলাম যে এটা কিন্তু 0.12 এর উপর পৌনঃপুনিক। এটা আসলে এটা কিন্তু এইভাবেও করা যায় যে পৌনঃপুনিক থাকলে আমি কিভাবে করে অ্যান্সার বের করা শিখাইছিলাম, যে জয়টার উপর পৌনঃপুনিক উপরে 12 লিখবো, যার উপর পৌনঃপুনিক নেই ততগুলা মাইনাস যায়। আর যেহেতু এখানে ওই এরকম কোনো সংখ্যা নেই যার উপর পৌনঃপুনিক নাই, আর জয়টার উপর পৌনঃপুনিক আছে তো এটা 9 দিয়ে ভাগ করতে হয়, তার মানে এদিকে 4 নিচে 33, 4/33। মনে আছে কারো পৌনঃপুনিকের বিষয়টা? পৌনঃপুনিকের সময় যে করাইছিলাম পৌন ক্লাস 80টা হওয়ার পর কতদিন, মানে ক্লাস শেষ হওয়ার পরে আমি মোটামুটি এটা 6 মাস আরও রাখবো। ক্লাস শেষ হওয়ার পর থেকে 6 মাস, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার পর থেকে 6 মাস থাকবে এই ক্লাসগুলা। ওকে, আমি ডিসেম্বর মাস পর্যন্ত রাখতে চাইছিলাম, আসলে না, অনেকে রিকোয়েস্ট করেছে তাই হিউজ পরিমাণ রাখবো আর কি। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও মিনিমাম 6 মাস, আর পরে পরে কতদিন থাকবে এটার কোনো, মানে তার চেয়ে বেশি থাকলে থাকলো, মিনিমাম 6 মাস থাকবে। জান ক্লিয়ার? বোঝা গেছে? তার মধ্যে তো আর কোনো সমস্যা নেই, 20 বার করে ফেলতে পারবেন এই একই একই অঙ্কগুলো। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে এটা 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 যখন আমরা ইয়ে করব, মানে অসীম ইয়ের কি বলে অসমতার অঙ্ক করব, তখন তখন এটা থাকবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এখানে আর বাকি যেগুলো আছে এই দুইটা, মানে এইটা সম্পর্কে ধারা নিয়ে আর একটা ক্লাস নিব আমি, কারণ আপনাদের এই ধারাটার একটু গুছাই দেওয়া দরকার। লাস্ট ক্লাসটা আমি ধারাটা গুছাই দিব, কারণ এই ধারাটা 2 প্রকারের আরও ধারা আছে, এই ধারাটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ।